প্রিয় শিক্ষার্থীরা, ইঞ্জিন চালাতে যেমন তেল, পেট্রোল, গ্যাস ইত্যাদি প্রয়োজন হয়, তেমনি আমাদের দেহ নামক ইঞ্জিন চালাতেও প্রয়োজন শক্তির, যে শক্তি আমরা পেয়ে থাকি খাদ্য থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেডিআইকে মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া নড়াইল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে খাদ্য। এই খাদ্য নামক টপিক্সটি ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদেরও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে। যারা অষ্টম শ্রেণীতে আছো তাদেরও বিজ্ঞানের 13 অধ্যায়ে খাদ্য পুষ্টি সম্পর্কে তোমরা জানতে পারবে, এবং যারা নবম শ্রেণীতে আছো মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তারা প্রথম অধ্যায়ে কিন্তু খাদ্য সম্পর্কে জানতে পারবে, এবং যারা বিজ্ঞান বিভাগে আছো তারা তাদের জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়ে এই খাদ্য সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বলবো না, আমি শুরুতে চলে যাচ্ছি খাদ্য কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকে জেনে নিই খাদ্য কি। খাদ্যকে ইংরেজিতে বলে ফুড। তোমরা প্রত্যেকে জানো খাদ্য যে সকল আহার্য বস্তু আমরা খেয়ে থাকি, তাই না, সেটা হচ্ছে খাদ্য। কিভাবে আমরা লিখতে পারি এটা? যেসব বস্তু খাওয়ার পর যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে, বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। যেসব বস্তু খাওয়ার পর দেহে শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাকে খাদ্য বলে। অর্থাৎ খাদ্য বলতে সেই সব জৈব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, খাদ্যে অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এই সমস্ত রাসায়নিক বস্তুকে বলা হয় খাদ্য উপাদান, আর এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি নিহিত থাকে, এই জন্য একে বলা হয় পুষ্টি উপাদান। অর্থাৎ এই খাদ্যের মধ্যেই কিন্তু পুষ্টি উপাদান নিহিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো এখন খাদ্যের প্রকারভেদ, অর্থাৎ খাদ্য কত প্রকার, কি কি। আমরা একটু লিখে নিই এটা প্রত্যেক খাতা কলমে, এবং বুঝে নাও যে খাদ্য প্রধানত কত প্রকার এবং কি কি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। প্রতিটা খাদ্য সম্পর্কে আমরা জানবো। তো শিক্ষার্থীরা, খাদ্যকে প্রধানত খাদ্যকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাদ্যের মুখ্য খাদ্য, একটা হচ্ছে গৌণ খাদ্য বা সহায়ক খাদ্য। গৌণ বা সহায়ক খাদ্য। তাহলে আমরা জানতে পারলাম খাদ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুখ্য খাদ্য, একটা হচ্ছে গৌণ খাদ্য। অর্থাৎ মুখ্য উপাদান খাদ্যের আর গৌণ উপাদান। এই যে খাদ্যের যে শ্রেণীভাগে আমরা বলবো, একটা হচ্ছে মুখ্য খাদ্য, একটা হচ্ছে গৌণ খাদ্য বা মুখ্য উপাদান খাদ্যের একটা মুখ্য উপাদান আমরা যদি বলি মুখ্য উপাদান, আরটা হচ্ছে গৌণ উপাদান। এই যে মুখ্য উপাদান অনুসারে কিন্তু আমরা একটু পরে বলতেছি খাদ্য প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা মুখ্য উপাদান, একটা গৌণ উপাদান বা সহায়ক উপাদান। এই মুখ্য খাদ্যকে বা মুখ্য উপাদান খাদ্যের উপাদান অনুসারে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। খাদ্যকে এই যে মুখ্য উপাদান আছে, উপাদান অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্করা, যেটাকে ইংরেজিতে বলি আমরা কার্বোহাইড্রেটস, বা কেউ এটাকে বলে শ্বেতসার। দ্বিতীয় হচ্ছে আমরা বলতে পারি স্নেহ, যেটাকে ইংলিশে বলে হচ্ছে লিপিড, কেউ এটাকে বলে তেল চর্বি বা ফ্যাটস ওয়েল, তেল চর্বি। আর তৃতীয়টি আমরা বলতে পারি হচ্ছে আমিষ, ইংরেজি যেটা বলে হচ্ছে প্রোটিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উপাদান অনুসারে খাদ্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই যে শর্করা, স্নেহ বা আমিষ,
এই সহায়ক উপাদান অনুসারে সহায়ক উপাদান খাদ্য যেটা আছে সেটাকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো শিক্ষার্থীরা আমরা জেনে নিই এই যে উপাদান অনুসারে খাদ্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভিটামিন, খাদ্য প্রাণ, বাংলায় বলা হচ্ছে খাদ্য প্রাণ, ইংরেজি বলা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মিনারেলস, তৃতীয় হচ্ছে পানি যাকে তোমরা ইংলিশে বলো ওয়াটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খাদ্যকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাদ্যের মুখ্য খাদ্য, একটা হচ্ছে গৌণ খাদ্য। এই মুখ্য উপাদান খাদ্যকে আবার 3 ভাগে ভাগ করা হয় উপাদান অনুসারে: শর্করা, স্নেহ, আমিষ। আর গৌণ বা সহায়ক উপাদান অনুসারে 3 ভাগে ভাগ করা হয়: খাদ্য প্রাণ, খনিজ লবণ এবং পানি। তো শিক্ষার্থীরা এই যে মুখ্য উপাদান যেটা সেটা কাজ কি সেটা আমরা একটু জানবো। এই মুখ্য উপাদান তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যগুলো হচ্ছে তাপ ও শক্তি উৎপন্ন করে। তাহলে খাদ্য তোমরা যদি কাজ জানলে খাদ্য কি করে? তাপ ও শক্তি উৎপন্ন করে। আর এই যে সহায়ক উপাদান যে খাদ্যটা তোমরা বলছো, এই সহায়ক উপাদান আমাদের কি কাজ করে? রোগ প্রতিরোধ এবং জৈবিক কাজে সাহায্য করে। এটা আমাদের রোগ প্রতিরোধ ও জৈবিক কাজে সহায়তা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম খাদ্যকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: মুখ্য খাদ্য এবং গৌণ খাদ্য। এই উপাদান অনুসারে 3 ভাগে ভাগ করা হয়: শর্করা, স্নেহ, আমিষ। এবং এই যে উপাদান অনুসারে আরো 3 ভাগে ভাগ করা যায় আবার সহায়ক উপাদানকে: খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে মোট খাদ্য হচ্ছে 6 প্রকার: শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। খাদ্য মোট 6 প্রকার, কিন্তু উপাদান অনুসারে কয় প্রকার? 3 প্রকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারছি যে এই যে খাদ্য কাকে বলে এবং খাদ্য কত প্রকার, কি কি। তাহলে প্রথম আমরা জানবো এই শর্করা সম্পর্কে। এই শর্করা জাতীয় খাদ্য কাকে বলে এবং এই শর্করা জাতীয় খাদ্যের বৈশিষ্ট্যগুলা এবং এটা কিভাবে শর্করা আমরা চিহ্নিত করতে পারি, কোন কোন খাদ্যে শর্করা রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু এই খাদ্য সম্পর্কে প্রশ্ন পরীক্ষা এসে থাকে এবং তোমাদের শুধু পরীক্ষার জন্য না, আমাদের বাস্তব জীবনেও এই খাদ্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমরা প্রত্যেকে কিন্তু খাদ্য গ্রহণ করে থাকি, তাই না? প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করে থাকি, সেজন্য খাদ্যর পুষ্টিগুণ এবং এই খাদ্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে বলবো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট বা শ্বেতসার সম্পর্কে তোমরা একটু জেনে নাও এই শর্করার বৈশিষ্ট্য সম্পর্কে। শর্করা জাতীয় খাদ্য হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য। তাহলে এই খাদ্যের কাজ কি? শক্তি উৎপন্ন করা। তোমরা প্রথমে জানতে পারছো শক্তি উৎপন্নকারী খাদ্য। তাহলে শর্করা হচ্ছে শক্তি উৎপন্নকারী খাদ্য। আমরা লিখে নিই এটা। শর্করা হলো শক্তি উৎপন্নকারী খাদ্য। যে সকল খাদ্যে শর্করার পরিমাণ বেশি তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। যে সকল খাদ্যে শর্করা পরিমাণ বেশি সেই খাদ্যকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য। সেটা আমাদের ভাত, রুটি, পাউরুটি, তাই না, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা যে খাদ্যে বা যে ফলে শর্করাটা বেশি থাকে, তাই না, তাই সেই ফলটাকে আমরা বলবো শর্করা জাতীয় ফল। আসলে অনেক খাদ্যে আছে যে সকল প্রকার খাদ্যের সংমিশ্রণ থাকে, কিন্তু যেটা পরিমাণটা বেশি থাকে সেই নামেই আমরা তাকে ডাকবো। যে খাদ্যে শর্করা পরিমাণ বেশি তাকে বলবো শর্করা জাতীয় খাদ্য। যেমন ফলে যে শর্করা থাকে তাকে বলা হয় ফ্রুট সুগার, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। আর দুধে যে শর্করা থাকে তাতে ল্যাকটোজ, এটা এক ধরনের শর্করা। গম, আলুতে থাকে স্টার্চ বা শ্বেতসার নামক শর্করা। শর্করা প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়: এক শর্করা, দ্বি-শর্করা এবং বহু শর্করা। শিক্ষার্থীরা এক শর্করা হচ্ছে মনোস্যাকারাইড, দ্বি-শর্করা হচ্ছে ডাইস্যাকারাইড এবং বহু শর্করা হচ্ছে পলিস্যাকারাইড। এই এক শর্করা আমরা উদাহরণ তোমাদের বইয়ে দেখো তোমার দেওয়া আছে। এক শর্করা উদাহরণটা কি হবে? গ্লুকোজ। গ্লুকোজের একটা অণু অর্থাৎ মোনো, একটা অণু যদি থাকে সেটা হচ্ছে এক শর্করা। গ্লুকোজের 2টা অণু যদি থাকে সেটা হচ্ছে দ্বি-শর্করা, যেটাকে আমরা বলতে পারি সুক্রোজ বা চিনি, সুক্রোজ।
আর বহু শর্করাতে গ্লুকোজে একাধিক অণু বিদ্যমান থাকে, যেমন আমরা বলতে পারি স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলো হচ্ছে বহু শর্করা। তাহলে তোমরা জানতে পারলে শর্করা হচ্ছে 3 প্রকার, এক শর্করা, দ্বিশর্করা এবং কি বহু শর্করা, তাই না? তাহলে এই যে শর্করা জাতীয় পদার্থের যে প্রকারভেদ, এটা কিন্তু আমরা বলতে পারলাম যে এই শর্করার একটা অণু যখন থাকে, সেটা যেমন গ্লুকোজ একটা অণু যদি থাকে সেটা হচ্ছে এক শর্করা, যদি 2টা অণু থাকে তাহলে দ্বিশর্করা বা সুক্রোজ, এবং বহু শর্করা হচ্ছে স্টার্চ, এটা একাধিক শর্করা বা গ্লুকোজ অণু বা একাধিক শর্করা মিশ্রণ থাকে। 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। 1 গ্রাম শর্করা থেকে 1 গ্রাম শর্করা হতে 4 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে 1 গ্রাম শর্করা হতে আমরা কত পাচ্ছি? 4 কিলো ক্যালোরি শক্তি আমরা পাচ্ছি। একজন মানুষের দৈহিক ওজনের যে পরিমাণ, তাকে দৈনিক 300 থেকে 400 গ্রাম শর্করা জাতীয় খাবার তাদের শরীরে কিন্তু জমা থাকতে পারে। মানবদেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা দৈনিক জমা থাকতে পারে, এবং আমাদের মোট ক্যালোরির শতকরা 60 থেকে 70 ভাগ আমাদের শর্করা গ্রহণ করা দরকার। আমাদের মোট ক্যালোরির আমরা যতটুকু ক্যালোরি গ্রহণ করতে পারি তার থেকে 60 থেকে 70 ভাগ হচ্ছে শর্করা, অর্থাৎ আমাদের শর্করা কিন্তু বেশি খেতে হবে। আমরা যখন খাদ্য পিরামিড জানবো, খাদ্য পিরামিড সবার নিচে কিন্তু শর্করা আছে, এটা কিন্তু তোমার বিস্তৃত, এবং এই শর্করা পরিমাণ সবচেয়ে চওড়া অংশে, অর্থাৎ সবচেয়ে বেশি খেতে হবে আমাদের শর্করা। এখন আমি তোমাদেরকে বলবো যে এই যে শর্করা, আমরা দৈনিক শর্করার চাহিদা আমাদের কত? দৈনিক শর্করার চাহিদা হচ্ছে আমাদের ওজনের 4.6 গুণ, 4.6 গুণ। অর্থাৎ আমার ওজন যদি 60 কেজি হয়, তাহলে আমার শর্করার চাহিদা কত হবে? এটা কিন্তু আমাদের গাড়িটির সমস্যা এসে থাকে। শর্করার চাহিদা ওজন গুণ 4.6, অর্থাৎ আমার ওজন যদি 60 কেজি হয়, তাহলে এই 60 গুণ 4.6, এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 276। এই 276 হচ্ছে আমার শর্করার চাহিদা। এত 276 গ্রাম শর্করা আমাকে মিনিমাম গ্রহণ করতে হবে, তাই না? তাহলে আমরা জানতে পারলাম যে শর্করার চাহিদা বের করতে গেলে কি করতে হবে? ওজনকে তার 4.6 দিয়ে গুণ করতে হবে। শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য ও মানবদেহে শোষণ উপযোগী বলে এটা কিন্তু আমাদের দেহে একজন গুরুত্বপূর্ণ উপাদান। শর্করার অভাবে কি কি রোগ হয় আমরা একটু জেনে নেব। শর্করার অভাবে কি কি রোগ হয়? 1 নম্বর হচ্ছে অপুষ্টি, তোমাদের বইয়ে রাখা আছে অপুষ্টি, এবং কি হয়? হাইপারগ্লাইসেমিয়া, এবং আর কি হতে পারে তোমাদের রোগ? যেই যে শর্করার অভাবে যদি অপুষ্টি এবং হাইপারগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, এবং যদি শর্করা বেশি হয়ে যায়, এটা যদি কম হয়, শর্করা কম থাকে আমাদের দেহে, আর যদি বেশি হয় আমাদের দেহে, তাহলে কি হবে? আমাদের অবিসিটি নামক একটা রোগ হবে। এই অবিসিটি শব্দের অর্থ হচ্ছে মুটিয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া। এই যে মোটাত্ব নামক একটা রোগ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে শর্করা কি? শর্করা হচ্ছে কার্বোহাইড্রেটস বা শ্বেতসার। যে এটা হচ্ছে শর্করা কি, যদি আমাদের 1% প্রশ্ন আসে আমরা কি বলবো? শর্করা খাদ্যের একটি মুখ্য উপাদান যা শক্তি উৎপন্ন করে। তাহলে তাপ ও শক্তি উৎপন্ন করে। শর্করা হচ্ছে খাদ্যের একটি মুখ্য উপাদান যা তাপ ও শক্তি উৎপন্ন করে। এই যদি শর্করা, এই শর্করার মধ্যে কি কি উপাদান থাকে আমরা বলতে পারি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই শর্করা খাদ্যের মধ্যে থাকতে পারে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এইগুলো কিন্তু এই শর্করা জাতীয় খাদ্যে থাকতে পারে। তারপরে শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই শর্করা সম্পর্কে বুঝতে পারলাম। আমরা কিন্তু আজকে খাদ্যের এই 6টি উপাদান সম্পর্কে কিন্তু জানতে চাচ্ছি। প্রত্যেকে তোমরা বুঝতে পারছো যে এই শর্করা চাহিদা আমাদের কত তা আমরা নির্ণয় করলাম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি যে এই শর্করা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে এই যে একটা টেস্ট টিউব যদি আমরা এখানে আঁকি, একটা টেস্ট টিউব দেখো, প্রত্যেকে কিন্তু টেস্ট টিউব দেখেছো। আমার এখানে শর্করা আছে কিনা তা আমরা টেস্ট করতে পারি। শর্করা বস্তু নির্ণয়ের জন্য ভাতের মারে পানি মিশিয়ে আমরা ভাত হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, প্রত্যেকে আমরা জানি। এখানে ভাতের মার ও পানি, এটা টেস্ট টিউবে আমরা ভাতের মার ও পানি নিলাম।
এখন এই ভাতের মাসে পানি মিশিয়ে 2-3 ফোঁটা যদি আয়োডিন দ্রবণ আমরা এখানে মিশিয়ে দিই, আয়োডিন দ্রবণ 2-3 ফোঁটা, এই 2-3 ফোঁটা আয়োডিন দ্রবণ যদি আমরা দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এটা নীল বর্ণ ধারণ করে। এই যে দ্রবণটা নীল বর্ণ ধারণ করে, নীল বর্ণ। তাহলে এই যে নীল বর্ণ ধারণ করলো, এই নীল বর্ণ দেখে আমরা সহজে বলতে পারি এই দ্রবণটি হচ্ছে বা এই টেস্টের মধ্যে শর্করা রয়েছে। তাহলে প্রেক্ষিতে আমরা কি জানতে পারলাম, ভাতের মারের সাথে যদি আমরা পানি মিশিয়ে তাতে 2-3 ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করি এবং যদি সেই দ্রবণটা ভাতের মার পানির দ্রবণ যদি নীল বর্ণ ধারণ করে তাহলে আমরা বলতে পারবো কি যেটার মধ্যে শর্করা উপস্থিত রয়েছে। তাহলে কিভাবে আমরা শর্করা শনাক্ত করতে পারি সেটা তোমাদের পরীক্ষা এসে থাকে, তোমরা কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা শর্করা শনাক্ত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো হচ্ছে স্নেহ বা লিপিড সম্পর্কে। আমরা একটু খাতা কলম বের করি এবং বইয়ে কিন্তু প্রত্যেকের বইয়ে কিন্তু এই টপিক্সটা আছে, আমাদের কিন্তু এটা প্রত্যেকের কিন্তু জানা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু শর্করা সম্পর্কে প্রত্যেকের বুঝতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে কি সম্পর্কে বলতো, এখন জানবো হচ্ছে আমরা এই স্নেহ বা লিপিড সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তা স্নেহ বা লিপিড কাকে বলে এটা তোমাকে সবার আগে বুঝতে হবে যে এটা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, স্নেহ বা লিপিড কি বা তেল চর্বি কি? তেল চর্বি হলো খাদ্যের একটি মুখ্য উপাদান যা তাপ ও শক্তি উৎপন্ন করে। এই যে স্নেহ জাতীয় পদার্থ, এটা কিন্তু খাদ্যের মুখ্য উপাদান যা দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে। এটাকে আমরা কি বলতে পারি, এটা শক্তি উৎপাদনকারী খাদ্য, অর্থাৎ এটা কিন্তু শক্তি উৎপন্ন করে। এটার মধ্যে কি থাকে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। এই যে স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। এটা হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েল, তেল ও চর্বি। কিন্তু আমরা জানি চর্বি জাতীয় খাদ্যে দেখো তেল, মাখন, ঘি, এসব খাদ্যে চর্বি জাতীয় খাদ্য বেশি থাকে। তেল, মাখন, ঘি এ সকল খাদ্যে কিন্তু তোমার এই স্নেহ জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে বলে এটাকে বলা হয় চর্বি জাতীয় খাদ্য। চর্বি থাকে যকৃতে, মাংসে, এমনকি আমাদের মস্তিষ্কেও এই চর্বি জমা থাকে বলে আমরা যখন রোজা রাখি বা যখন উপোস থাকি তখন কিন্তু এটা ভেঙে যেয়ে আমাদের শক্তি যোগান দিয়ে থাকে, তাই না? চর্বি পাকিস্তানিতে বেশিক্ষণ থাকে, এই জন্য আমাদের কিন্তু ক্ষুধা লাগে কম, তাই না? ক্ষুধা লাগে কম এবং আমরা কিন্তু অনেকক্ষণ ধরে না খেয়েও থাকতে পারি। স্নেহ বা চর্বি জাতীয় পদার্থে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে। 20 ধরনের অ্যাসিড থাকে। এই 20 ধরনের অ্যাসিড এই চর্বি জাতীয় পদার্থে কিন্তু থাকে। 20 ধরনের অ্যাসিড থাকার কারণে এই যে চর্বি জাতীয় যে খাদ্যগুলো আছে তার শক্তির পরিমাণ কিন্তু বেশি থাকে। 1 গ্রাম চর্বি থেকে 9 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। 1 গ্রাম চর্বি হতে 9 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানতে পারছো যে এই যে আমাদের শর্করার ক্ষেত্রে কিন্তু 4 কিলোক্যালোরি শক্তি পাতাম 1 গ্রাম থেকে, কিন্তু চর্বির ক্ষেত্রে বা স্নেহ থেকে আমরা পাচ্ছি 9 কিলোক্যালোরি শক্তি পাচ্ছি, তাই না? তাহলে দেখো এখানে প্রায় দ্বিগুণের বেশি শক্তি আমরা পাচ্ছি। এই যে উৎস অনুসারে স্নেহ জাতীয় পদার্থ বা তেল চর্বিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। উদ্ভিদ উৎস আরটা হচ্ছে প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ উৎস থেকে আমরা পেয়ে থাকি সাধারণত তেল, আর প্রাণীজ উৎস থেকে আমরা পেয়ে থাকি হচ্ছে চর্বি, তাই না? এই যে তেল বা চর্বি, এটার মধ্যে এই যে উদ্ভিদ উৎস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে অসম্পৃক্ত চর্বি জাতীয় পদার্থ, আর এই প্রাণীজ উৎস থেকে আমরা যেটা পাই যে তোমার চর্বি যেটা, সেটা হচ্ছে সম্পৃক্ত চর্বি। এই যে সয়াবিন তেল, তাই না, সূর্যমুখী তেল প্রভৃতি কিন্তু তোমার এই যে তেল জাতীয় পদার্থ। আর প্রাণীজ আমরা যে মাখন, মাংস, ঘি এগুলো হচ্ছে আমরা পাচ্ছি এই প্রাণীজ উৎস থেকে। এটা কিন্তু এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এটা হচ্ছে উৎকৃষ্ট স্নেহ হচ্ছে উদ্ভিদকে বলা হয়, আর নিকৃষ্টতর স্নেহ বা কম উৎকৃষ্ট প্রাণীজ উৎস, এটা কিন্তু আমাদের বিভিন্ন রোগ তৈরি করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে 20 থেকে 30% শক্তি আমরা পেয়ে থাকি হচ্ছে আমরা কোথা থেকে বলতো, এই যে স্নেহ বা চর্বি থেকে আমরা 20 থেকে 30% শক্তি আমরা পেয়ে থাকি। আর
সুস্থ এবং পূর্ণবয়স্ক ব্যক্তির 50 থেকে 60 গ্রাম চর্বি খাওয়া প্রয়োজন। একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের 50 থেকে 60 গ্রাম চর্বি গ্রহণ প্রয়োজন। তাহলে এই তথ্যগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে যে 50 থেকে 60 গ্রাম চর্বি গ্রহণ করা প্রয়োজন। শিশুদের এই চর্বির অভাবে কোয়াশিকর এবং মেরাসমাস নামক রোগ হয়। কোয়াশিকর ও মেরাসমাস রোগ হয়ে থাকে এবং বয়স্কদের এই যে তোমার চর্বির অভাবে কি রোগ হয়? বয়স্কদের চর্বির অভাবে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, একজিমা, চর্মরোগ। এই যে চর্বির অভাবে একজিমা, চর্মরোগ এবং ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। তাহলে এই যে চর্বি বা স্নেহ পদার্থের অভাবে কি রোগ হচ্ছে? একজিমা, চর্মরোগ, ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, তাই না, এই স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আমরা কিভাবে শনাক্ত করতে পারি? এই সয়াবিন তেলে যদি আমরা পানি এবং ইথানল মিশাই তাহলে এটা ঘোলাটে বর্ণ ধর্ম গ্রহণ করবে। সয়াবিন তেল ও পানিতে যদি আমরা ইথানল মিশাই তাহলে এই বর্ণটা ঘোলাটে বর্ণ ধারণ করবে, অর্থাৎ ঘোলা হয়ে যাবে। এই ঘোলাটে বর্ণ দেখে আমরা সহজে চিনতে পারবো যে ওই দ্রবণটা হচ্ছে চর্বির দ্রবণ। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানতে পারলে যে চর্বিতে যদি ঘোলাটে বর্ণ ধারণ করে তাহলে কিন্তু সেটা হচ্ছে তোমার এই সয়াবিন তেল ও পানিতে দ্রবণে যদি তুমি ইথানল প্রবেশ করো তাহলে এটা ঘোলা বর্ণ ধারণ করবে। এর থেকে বুঝতে পারবো যে এটার মধ্যে চর্বি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু চর্বি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে আমিষ বা প্রোটিন সম্পর্কে জানবো। তাহলে আমিষ বা প্রোটিন কাকে বলে আমরা একটু দেখে নিই। স্নেহ বা চর্বি জেনেছি, এখন আমরা জানবো হচ্ছে আমিষ সম্পর্কে। আমিষ বা প্রোটিন কাকে বলে? প্রথমেই জানতে হবে আমিষ বা প্রোটিন হলো খাদ্যের একটি মুখ্য উপাদান যা তাপ ও শক্তি উৎপন্ন করে। এই আমিষকে সাধারণত দেহ গঠনের খাদ্য বলা হয়। তাহলে আমরা শুরুতে বলবো দেহ গঠনের খাদ্য। আমিষ হলো দেহ গঠনের খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম আমিষ হলো দেহ গঠনের খাদ্য। যে সকল খাদ্যে আমিষের পরিমাণ বেশি তাকে আমিষ জাতীয় খাদ্য বলে। যেমন ডাল, দুধ, মাছ, মাংস। আমরা এটা বলতে পারি ডাল, দুধ, মাছ, মাংস, এটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। আর এই যে আমিষ জাতীয় খাদ্যের মধ্যে কি থাকে? প্রায় আমিষ জাতীয় খাদ্যের মধ্যে 16% নাইট্রোজেন থাকে। অন্য কোনো খাদ্যে কিন্তু এত নাইট্রোজেন থাকে না, যে কারণে পুষ্টিবিজ্ঞানীরা এই যে আমিষ জাতীয় খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য বলেছেন, কারণ এত বেশি নাইট্রোজেন অন্যান্য খাদ্য নেই। নাইট্রোজেন আমাদের দেহ গঠনের জন্য অত্যাবশ্যকীয়। শুধু আমিষ দেহে নাইট্রোজেন সহায়তা করে বলে কিন্তু এটা কিন্তু পুষ্টিদের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এই যে আমিষ জাতীয় খাদ্যে 22 প্রকার অ্যামিনো অ্যাসিড থাকে। এই 22 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্ন আমিষ জাতীয় খাদ্যে বিভিন্ন পরিমাণে থাকে বলেই কিন্তু এই যে বিভিন্ন আমিষ, মাছ, মাংস বা ডাল, এক একটার স্বাদ, বর্ণ, গন্ধ কিন্তু ভিন্ন। আমি সবগুলো কিন্তু আমিষ জাতীয় খাদ্য, কিন্তু মাছ, মাংস, বিভিন্ন মাছের সাথে বিভিন্ন মাছের, বিভিন্ন মাংসের, বিভিন্ন পশুর মাংসে কিন্তু স্বাদ ভিন্ন। কেন স্বাদ ভিন্ন? এই যে অ্যামিনো অ্যাসিড 22 প্রকার অ্যামিনো অ্যাসিড এটা বিভিন্ন খাদ্যে বিভিন্ন পরিমাণে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো এই যে আমিষ জাতীয় খাদ্যের উৎস কয়টি। আমিষ জাতীয় খাদ্যের উৎস হচ্ছে 2টি, তোমরা জানো, উদ্ভিদ উৎস এবং প্রাণীজ উৎস। উদ্ভিদ থেকে যে সকল আমিষ পাওয়া যায় যেমন চীনাবাদাম, সিমের বিচি, তাই না, ডাল, এগুলো কিন্তু আমরা উদ্ভিদ উৎস থেকে পেয়ে থাকি। আর প্রাণীজ আমিষ মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, পনির ইত্যাদি কিন্তু আমরা পেয়ে থাকি। এখন এই যে এটা উদ্ভিদ থেকে যে আমিষটা আমরা পেয়ে থাকি এটার পুষ্টিমূল্য কিন্তু কম।
এবং কারণ এতে সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকে না এবং কম পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে। আর প্রাণীজ আমিষে কিন্তু তোমার পুষ্টিমূল্য বেশি, এবং কারণ অ্যামিনো অ্যাসিডের পরিমাণ এখানে বেশি থেকে অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল যে অ্যামিনো অ্যাসিডটা এটা কিন্তু প্রাণীজ আমিষে বেশি থাকে, যে কারণে বাজার কিন্তু মাংসের দাম বেশি, ডালের দাম তুলনামূলক কম। এই উদ্ভিদ আমিষের দাম কিন্তু কম হচ্ছে, কিন্তু এই পুষ্টিমূল্যও কিন্তু কম হচ্ছে এই যে অ্যামিনো অ্যাসিডের উপস্থিতির কারণে। তো শিক্ষার্থীরা, এখন আমরা 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো শক্তি পাওয়া যায়। তোমরা জেনেছো 1 গ্রাম আমিষ হতে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আমরা পাই 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কিভাবে আমরা এই আমিষের শনাক্ত করতে পারি প্রিয় শিক্ষার্থীরা? তোমরা দেখিনি, এই যে আমরা একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবে আমরা যদি আমিষ পরীক্ষা করতে চাই যে আমিষ আছে কি না বা আমিষের উপস্থিতি, আমরা কি করতে পারি? একটা ডিমের সাদা অংশ যেটা আছে, এই ডিমের সাদা অংশ আমার লিখে নিই, এটা ডিমের সাদা অংশ ভালো করে পিষে মিহি করে তার সাথে পানি মিশিয়ে আমরা ডিমের সাদা অংশ ভালো করে হামানদিস্তা দিয়ে পিষে আমরা যদি তার সাথে পানি মিশিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কপার সালফেট দ্রবণ মিশাই, এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এবং কপার সালফেট CuSO4 তুমি মেশাও, তাহলে এই দ্রবণটা বেগুনি বর্ণ ধারণ করবে। বেগুনি বর্ণ অর্থাৎ ডিমের সাদা অংশের সাথে পানি মিশিয়ে সেই দ্রবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা কপার সালফেট দ্রবণ মেশাও, তাহলে যদি সেটা বেগুনি বর্ণ ধারণ করে, তাহলে তোমরা বলতে পারবে যে এটার মধ্যে আমিষ রয়েছে, যে এই দ্রবণটার মধ্যে আমিষ রয়েছে। তাহলে কোনো অজানা দ্রবণে আমরা বা এই ডিমের সাদা অংশে একটা প্রোটিন নিয়ে আমরা যদি বেগুনি বর্ণ ধারণ করতে পারি, তাহলে বলতে পারবো যে এটার মধ্যে আমিষ উপস্থিত বা আমিষ নিশ্চিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানতে পারছি যে এই যে আমিষ শনাক্ত করা হয়, এই আমিষের অভাবে কি কি রোগ হয়? কষিকর, মেরাসমাস, এটা হচ্ছে শিশুদের হয়ে থাকে, এই দুটা রোগ শিশুদের। আর আমরা বয়স্কদের কথা যদি বলি, তাদের কি রোগ হয়? তাদের হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা বয়স্কদের। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানতে পারছি যে এই আমিষের অভাবে কি হয়? শিশুদের কষিকর এবং মেরাসমাস নামক দুটি ভয়ানক রোগ হয়, এবং বয়স্কদের কি হয়? রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। তাহলে আমরা কিন্তু খাদ্যের যে মুখ্য যে উপাদানগুলো আছে সে সম্পর্কে জানতে পারলাম। এই যে আমিষের উপাদানকে আমিষও শনাক্ত করতে পারি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ভিটামিন বা খাদ্য প্রাণ সম্পর্কে। তো শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে যে এই যে 6টি খাদ্য আছে, এই 6টি খাদ্য কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিনিয়ত আমরা এই খাদ্যগুলো কিন্তু গ্রহণ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অলরেডি 3টি খাদ্য সম্পর্কে জেনেছি। আমরা 3টি খাদ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। খাদ্য প্রাণকে ইংরেজি বলা ভিটামিন। এটা হচ্ছে গৌণ বা সহায়ক খাদ্য, যা রোগ প্রতিরোধ এবং জৈবিক কাজে আমাদের সাহায্য করে। এরা রোগ প্রতিরোধে শক্তি আমাদের বাড়ায়। খাদ্যে জৈব রাসায়নিক পদার্থ, এই যে ভিটামিন হচ্ছে খাদ্যে উপস্থিত জৈব রাসায়নিক পদার্থ, যা সামান্য পরিমাণে উপস্থিত থেকে আমাদের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং আমাদের জৈবিক কাজে সহায়তা করে। এই যে ভিটামিন, এটা সাধারণত 2 প্রকার: চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এডে, ADEK। এই ADEK 3টা ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। 2 প্রকার আমরা পাচ্ছি: চর্বিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এই দুইটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে আমরা জানতে পারলাম ভিটামিন হচ্ছে 2 প্রকার: চর্বিত দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন এডেক হচ্ছে চর্বিত দ্রবণীয়, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয়। ভিটামিন বি কমপ্লেক্সে 12টি ভিটামিন থাকে। এই 12টি ভিটামিন কিন্তু 12 ধরনের কাজ করে থাকে, এবং এর মধ্যে 12 ধরনের রোগ হয়ে থাকে এটার উপস্থিত না থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। তো শিক্ষার্থীরা, এই ভিটামিনের উৎস কি? ভিটামিন আমরা কোথা থেকে পাই? এই ভিটামিনের উৎস তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে। গাছের সবুজ পাতা, কচি ডগা, ফল, বীজ প্রভৃতিতে কিন্তু আমরা ভিটামিন পেয়ে থাকি। এই ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন এর অভাবে হয় রাতকানা,
ভিটামিন বি এর অভাবে হয় বেরি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস। শিক্ষার্থী, এভাবে কিন্তু আমরা প্রতিটা ভিটামিনের অভাবে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন রোগ হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু জানতে পারছি যে এই যে ভিটামিন, এই ভিটামিন সম্পর্কে আমরা বলতে পারছি যে ভিটামিন কত প্রকার, কী কী ভিটামিন, কি এই ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, ভিটামিনের উৎসগুলা কী কী। তাহলে এখন আমরা জানবো যে খনিজ লবণ কাকে বলে এবং এই খনিজ লবণের অভাবজনিত রোগ লক্ষণ, তাই না, এবং খনিজ লবণ সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে শুরুতেই বলছি আমরা খনিজ লবণ কি। খনিজ লবণ হচ্ছে খাদ্যের একটি গৌণ বা সহায়ক উপাদান যা রোগ প্রতিরোধ এবং জৈবিক কাজে কিন্তু আমাদের সাহায্য করে। এটাকে ইংলিশে বলা হয় মিনারেলস, যা জৈবিক কাজে অংশগ্রহণ করে, খাদ্যের সাথে দেহে প্রবেশ করে দেহের বিভিন্ন জৈবিক কাজে কিন্তু সহায়তা করে। আমরা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন প্রভৃতি খাদ্য, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের খাদ্যের খনিজ লবণ সমূহ। এটা কি করে, এটা মাছ, দুধ, মাংস প্রভৃতি খাদ্য থেকে পাওয়া যায়। এটার অভাবে কি হয়, গলগণ্ড, ক্রোটিনিজম বা বামনত্ব, তাই না, এই যে প্রভৃতি রোগ কিন্তু হয়ে থাকে। ক্রোটিনিজম, বামনত্ব বা অ্যানিমিয়া, এই যে সমস্ত রোগগুলা কিন্তু আমাদের কিন্তু এই যে খনিজ লবণের কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে সর্বশেষ উপাদান হচ্ছে পানি। এই পানি সম্পর্কে তোমরা কিন্তু জানো, পানির সংকেত হচ্ছে H2O। এই পানি খাদ্যের একটি সহায়ক উপাদান যা কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেহ গঠন করে। আমাদের দেহ গঠন উপাদান যে পানি, এটা 50 থেকে আমাদের দেহের 50 থেকে 60% হচ্ছে পানি। দেহের 50 থেকে 60% পানি। এই জন্য পানিকে আমাদের জীবন বলা হয়। পানি আমাদের অভ্যন্তরীণ কাজ, রক্ত সঞ্চালন এবং এই দূষিত পদার্থ বহন সহ খাদ্য পুষ্টি সরবরাহ করা প্রভৃতি কাজ করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক 2 লিটার পানি কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন। 2 লিটার পানি পান করা প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক কমপক্ষে 2 লিটার পানি পান করা প্রয়োজন। পানি কম হলে, যদি এটা পানি আমাদের দেহে 20%-এর থেকে কম হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে, এমনকি তার মৃত্যু হতে পারে। পানি শূন্যতা হলে সে খাবার স্যালাইন সহ প্রভৃতি খাদ্য খাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে খাদ্যের 6টি উপাদান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এই 6টি উপাদান যদি কোনো খাদ্যে পরিমিত পরিমাণে থাকে, তাহলে সেই খাদ্যকে বলা হয় সুষম খাদ্য। আর যদি এই খাদ্যের 6টি উপাদানের 1টি বা 2টি বা মিসিং থাকে বা কম থাকে, তাহলে সেই খাদ্যকে বলা হচ্ছে অসুষম খাদ্য। সুষম খাদ্য কি, ব্যালেন্স ডায়েট, এটার মধ্যে খাদ্যের এই 6টি উপাদান পরিমিত পরিমাণে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সুষম খাদ্য তালিকা তৈরি করার সময় তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ঋতু, খাদ্য অভ্যাস, জ্ঞান, ব্যক্তি লিঙ্গ, বয়স, পেশা, শারীরিক অবস্থা, সে সুস্থ না অসুস্থ, না সে প্রেগন্যান্ট, বা সে মানে প্রসূতি মা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং খেতে আর্থিক সংগতি খেয়াল করতে হবে, সদস্য সংখ্যা খেয়াল করতে হবে, শক্তিদায়ক খাদ্য, শরীর বৃদ্ধিকারক খাদ্য এবং রোগ প্রতিরোধক খাদ্য তালিকায় স্থান থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে জানতে পারলাম। আর খাদ্য পিরামিড আমরা যদি বলি, তাহলে শর্করাজাত খাদ্য বেশি খেতে হবে, তারপরে খেতে হবে ভিটামিন, খনিজ লবণ সমেত খাদ্য, এরপরে আমিষ, এবং সর্বশেষ যেটা কম খাবো স্নেহ বা চর্বিজাত খাবার সবচেয়ে কম খাবো। পরিশেষে তোমাদের যে কথা বলবো যে রাফেজ কি, রাফেজ হলো আঁশযুক্ত খাদ্য, যা এক ধরনের জটিল শর্করা জাতীয় খাদ্য। শস্যদানা, ফলমূল, শাকসবজির অপচ্য অংশকে রাফেজ বলা হয়। এটি পানি শোষণ, মল বৃদ্ধি, বিষাক্ততা এবং ক্যান্সার নিরাময়ে সহায়তা করে, স্থূলতা হ্রাস করে। তো প্রিয় শিক্ষার্থীরা, খাদ্য সম্পর্কে নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটি ভালো লাগলো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, নিজের যত্ন নিয়ে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা ঠিকমতো জমা দাও এবং বাসায় তোমাদের পড়াশোনার কাজ চালিয়ে দাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।